এই আলোচনায় চট্টগ্রাম খুব প্রাসঙ্গিক, কারণ যে ভারতের সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করছে, প্রথমে বলছিলাম যে চট্টগ্রাম নাকি স্বাধীনতা চাইছে, স্বাধীনতার সময়ই মানে কোনো রকমভাবে বলতে গেলে একরকম দেওয়া হয়েছে চট্টগ্রামটা বাংলাদেশকে, কিন্তু চট্টগ্রামে হিন্দুর সংখ্যা বেশি, আধিক্য বেশি, তো এটা ভারতীয় উপমহাদেশেরই মানে অঙ্গ হওয়া উচিত ছিল। তো এই চট্টগ্রাম নিয়ে আপনার কি মত? প্রথম কথা হচ্ছে, চট্টগ্রাম নিয়ে সত্যি একটা ঐতিহাসিকভাবে ভারতের কিছু বলার কথা আছে। সেটা কি কি কেমন কথা বলার আছে ভারতের? সেটা হলো 47-এ যখন টেরিটরিটা ভাগ হচ্ছে, 15ই আগস্টও জানা যায়নি কোন অংশটা কার দখলে, পাঞ্জাবের ঠিক কতটা আমাদের, বা এইদিকে এই হিল এরিয়ার ঠিক কতটা আমাদের। এবং চট্টগ্রামে চাকমারা 15ই আগস্ট ভারতের পতাকা তুলেছিল, হ্যাঁ। এবং তারপর 17ই আগস্ট জানা যায় যে চট্টগ্রাম পুরো এলাকাটা বাংলাদেশের অধীনে পড়ছে। মনে রাখতে হবে, এটা ইতিহাস। তারপর 1962 থেকে ওই কোপ্তাই ডাম বাঁধের কথা বললাম, তারপর চট্টগ্রামের সশস্ত্র শান্তি বাহিনী তৈরি হয়, চট্টগ্রামে মানে নানা রকম বিপ্লবাত্মক সহিংস কাজকর্ম চলতে থাকে মুজিবের আমল থেকেই। তার একটাই কারণ যে চাকমারা তাদের জনগোষ্ঠীর স্বতন্ত্র পরিচয়, এথনিসিটি দাবি করছিল, হ্যাঁ। সেই দাবিটা কতটা সুরক্ষিত, সেই দাবিটা মানে তাদেরকে বাঙালি, জোর করে বাঙালি হয়ে যেতে হবে, বাঙালির পোশাক পরতে হবে, বাংলা ভাষায় কথা বলতে হবে, এই আধিপত্যটা তারা চায়নি। ফলে চট্টগ্রামের পাহাড়ি মানুষের সঙ্গে সব সময় ঢাকার, বাংলাদেশের একটা সংঘর্ষের ইতিহাস ছিল। এটা মুজিবের আমলে ছিল, এটা জিয়াউর রহমানের আমলে ছিল, এটা হাসিনার আমলে ছিল। হাসিনা সরে যাওয়ার পরেও যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও সেটা রাতারাতি মিটে যায়নি। কথাটা হলো, এটা কি আজকে শুরু হয়েছে? না, এটা বহুদিনের ইতিহাস। আচ্ছা, যারা চট্টগ্রামের বিক্ষুব্ধ তারা কি করে? তারা অনেক সময় দেখা যায়, 62 থেকেই দেখা যাচ্ছে, তারা যখন বাস্তুহারা হয়, তারা যখন পালাতে চায়, তারা যখন সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত হয়, তারা ভারতবর্ষে চলে আসে। অনেক সময় ঘুরপথে, যেহেতু মণিপুর, মিজোরাম ওই দিকটা নর্থ ইস্ট দিয়ে ভারতবর্ষে ঢুকে যাওয়াটা সহজ, তারা ভারতবর্ষে ঢুকে পড়ে। এটার একটা ইতিহাস আছে। কথা হলো, ইতিহাসের ভিত্তিতে তাহলে কি এখন একটা তৈরি হওয়া মানচিত্রে আমরা দখলদারি করতে পারি, আমরা হাত দিতে পারি? ইতিহাসের ভিত্তিতে কি একটা দেশের দিকে এভাবে তার অখণ্ডতাকে, যদি আমি আমার দেশের কথা ভাবি, আমার দেশের ইন্টিগ্রিটিকে নিয়ে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমার মনে হবে যে এটা ভুল। ঠিক তেমনই ওটা তো ওদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশেও তো বিভিন্ন জায়গায় এরকম একটুভাবে মানে বিভিন্ন কারণে আন্দোলন সংগঠিত হয়েই থাকে, তার মানে তো এটা নয় যে সে ভারতীয় উপমহাদেশ থেকে আলাদা হয়ে যেতে চায়। আমার দেশে কাশ্মীর নিয়ে আমাদের সমস্যা রয়েছে, কিন্তু কাশ্মীর নিয়ে যদি কেউ নিজেদের ক্লেম করা শুরু করে, কাশ্মীর দখল করে নিতে চায়, আমরা কি তাদের ছাড়বো? ভারত সরকার ছাড়বে? বিজেপি ছাড়বে? সাংবাদিক হিসেবে আপনি ছাড়বেন? আপনি বলবেন কাশ্মীর আমার। হ্যাঁ, আপনি যখন কেউ কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয়, তাকে তো নানা মুখ মিডিয়ার এবং রাষ্ট্রের তারা তাকে চাবুক মারে, এবং তার একটা ভিত্তিও আছে যে আমার দেশের অখণ্ডতাকে আমি রক্ষা করতে চাই। তাহলে বাংলাদেশ তার অখণ্ডতাকে রক্ষা করতে চায়, এবং যখনই আমরা আমাদের দেশের আনরেস্ট নিয়ে কোনো বিদেশি শক্তি নাক গলায়, আমরা তাদের যখন বলি এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের দেশের ব্যাপার, আমরা মিটিয়ে নেব, পররাষ্ট্রের ইন্টারভেনশন, পররাষ্ট্রের নাক গলানো আমরা সহ্য করব না, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয়? কেউ বলতে পারে তাহলে যে 47-এর ইতিহাসটা ছিল, কিন্তু ইতিহাসের ভিত্তিতে দেশ দখল করা যায় না, বা ইতিহাস বা এই ধরনের বিতর্ক, এই ধরনের কি বলি, এই ধরনের প্রশ্নের ভিত্তিতে নতুন করে নতুন শতাব্দীতে দেশ দখল করা যায় না। যদি তুমি মনে করো যায়, তাহলে তো গাজার উপর এই অত্যাচার চালানোরও ইসরায়েল একটা জুৎসই যুক্তি দেওয়ার সারা পৃথিবীতে চেষ্টা করে। ইউক্রেনের দখলদারির ব্যাপারেও তো রাশিয়া একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে। তার মানে অতীতের একটা গল্প, একটা বিতর্ক বা একটা ইতিহাসকে কেন্দ্র করে যদি কেউ রাতারাতি দেশের একটা অংশ দখল করতে চায়, তার মানে তো সে উপনিবেশবাদে বিশ্বাস করে, এবং সারা পৃথিবীর রক্তক্ষয়ী সংগ্রাম কোনো মতেই তাতে কমবে না। কথা হলো, চট্টগ্রাম আনসেটেলড, চট্টগ্রামে একদম প্যালেস্তাইনে যে ঘটনা ঘটছে, যে এথনিক মাইনররাই সংকটে পড়ে যাচ্ছে, সবথেকে বড় কথা ভারতবর্ষে মণিপুরে যারা বলছে চট্টগ্রাম ভারতের অধীনে আসুক,
তারা ভারতবর্ষের এথনিক মাইনরদের কতটা সম্মান করেছে। কুকিদের ওপর মেইতেইদের যে আক্রমণ, মণিপুরের যে কনফ্লিক্ট, সেটা কি তারা থামাতে পেরেছে? ভারতবর্ষের শবররা কিভাবে বেঁচে আছে, ভারতবর্ষের ছত্তিশগড়ের মুন্ডারা কিভাবে বেঁচে আছে, খোঁজ নিন। তাহলে আমাদের এথনিক মাইনরদের আমরা কিভাবে রেখেছি, এ প্রশ্নের উত্তর যদি আয়নার সামনে দাঁড়িয়ে আমরা খুঁজি, তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব যে চট্টগ্রামের এথনিক মাইনরদের জন্য আমাদের শুভকামনা থাকতে পারে, আমাদের ইতিহাস পাঠ থাকতে পারে, আমরা ইতিহাসের সঠিক ভাষ্যটা মানুষের সামনে নৈব্যক্তিকভাবে তুলে ধরতে পারি, কিন্তু রাতারাতি চট্টগ্রাম দাবি করতে পারি না। এই দাবিটা অন্য দেশের অখণ্ডতাকে নষ্ট করার একটা পরিকল্পনা, চক্রান্ত। যে কারণে কাশ্মীর নিয়ে কেউ দাবি করলে আমরা আটকে দেব, তেমনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে তাদের ম্যাপ বদলে দেওয়ার দাবি কেউ করলে সেটাকে আটকে দেওয়ার, সেটা নিয়ে প্রশ্ন করার। স্যার, পার্টিকুলারলি চট্টগ্রামের ব্যাপারে গদি মিডিয়ার হঠাৎ এত প্রচার কেন? কেন চট্টগ্রাম, এই প্রশ্নটা খুব ভালো, যে কেন গোটা বাংলাদেশে নানা রকম নৈরাজ্য রয়েছে, নানা রকম সমস্যা রয়েছে, নতুন সরকার সেটেল হতে সময় নিচ্ছে, তাদের ভুল এবং ঠিক রয়েছে, সংশোধনের ইচ্ছা রয়েছে, বাংলাদেশে নানা রকম শক্তি মাথাচাড়া দিচ্ছে, কিন্তু শুধু চট্টগ্রাম কেন? দুটো ইঙ্গিতের কথা আমি আপনাকে মনে করাবো। সেটা হচ্ছে, একটা 3 জনের বন্ধুত্ব ছিল। সেই 3 জন কে? একজনের নাম হচ্ছে ট্রাম্প, একজনের নাম নরেন্দ্র মোদী, একজন হচ্ছে হাসিনা। এই 3 জনের বন্ধুত্ব বাণিজ্য গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থেই এই বন্ধুত্ব গড়ে উঠেছিল। যেমন ট্রাম্পের বন্ধু কে? এলন মাস্ক। নরেন্দ্র মোদীর বন্ধু কে? গৌতম আদানি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী ইসরায়েল বলুন, বাংলাদেশ বলুন, বারবার ফরেন ভিজিট করেছেন, বিভিন্ন জায়গায় পোর্ট পেতে সাহায্য করেছেন। ঠিক তেমনই হাসিনারও বন্ধু ছিলেন বাংলাদেশের অনেকগুলি বাণিজ্য গোষ্ঠী। হ্যাঁ, এখন এই বন্ধুত্বটায় প্রত্যেকটা দেশের বাণিজ্য গোষ্ঠী, শিল্প গোষ্ঠী বেনিফিটেড হতো। এখন হাসিনা নেই, কিন্তু বাকি 2 জন, ট্রাম্প আবার আসিয়াছেন ফিরিয়া, আর নরেন্দ্র মোদী তার 3য় ইনিংস খেলছেন। এই অবস্থায় বাংলাদেশকে হাসিনা তো চলে গেছেন, কিন্তু কী অবস্থায় ফেলে রেখে গেছেন সেইটা যদি আমরা একটু ভাবি। বাংলাদেশকে হাসিনা বাধ্য করেছেন আদানির থেকে বিদ্যুৎ নিতে। আদানি গোড্ডায় আদানি পাওয়ার একটি বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলেছে। সেই বিদ্যুৎ প্রকল্পের গোটা বিদ্যুৎটা যায় বাংলাদেশে। এই বিদ্যুৎ প্রকল্পের কয়লা কোথা থেকে আসে? আপনি আপনার পাশের বাড়িতে একটা খাবার দেবেন, সেই খাবার দেওয়ার জন্য আপনি খাবারের বাজারটা কি সিঙ্গাপুর থেকে করবেন নাকি পাশের বাজার থেকে করবেন? ভারতবর্ষ থেকে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ গোড্ডা থেকে যায় বাংলাদেশে, তার জন্য কয়লাটা আনা হয় অস্ট্রেলিয়ার কারমাইকেল খনি থেকে। হ্যাঁ, এই বিদ্যুৎটা বাংলাদেশকে দেওয়ার জন্য চিরু নদীর গতিপথ ভারতবর্ষের পরিবেশের নিয়মবিধির তোয়াক্কা না করে আদানি গোষ্ঠী ঘুরিয়ে দিয়েছে। এই প্রকল্পের জন্য আদানি গোষ্ঠীকে ঝাড়খণ্ডে গোড্ডায় যে বিশেষ জমি দেওয়া হয়েছে সেচ করিডোরে, সেই জমিটা পাওয়ার জন্য শুধু কয়লার ক্ষেত্রে যে কার্বন সেস পেয়েছে আদানি গোষ্ঠী, কার্বন সেসের পরিমাণ যদি 25 বছরে হিসেব করা হয় তাহলে $1 বিলিয়ন। এছাড়া সেচ করিডোরে ওই প্লান্ট করে তোলার জন্য প্রথম বছর 100% কর ছাড়, তার পরের 2 বছর 50% এবং পরের বছর 50% রপ্তানি কর ছাড় দেওয়া হচ্ছে। এবং বিদেশ থেকে যাবতীয় যন্ত্রপাতি আনার জন্য, যেমন 2022 অবধি ওরা প্রায় 95% জিনিসই চীন থেকে এনেছিল এই সেট আপ গড়ে তোলার জন্য। তার জন্য সমস্ত আমদানি শুল্ক মকুব হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আমাদের দেশের নিয়ম অনুযায়ী, একদম খাতায় কলমে লেখা নিয়ম অনুযায়ী, দেশে যদি বিদ্যুৎ উদ্বৃত্ত না হয় তাহলে বিদ্যুৎ অন্য দেশকে দেওয়া যায় না। ভারতবর্ষ এখনও বিদ্যুৎ উদ্বৃত্ত দেশ নয়, অথচ এই আদানি প্লান্ট থেকে 100% বিদ্যুৎ বাংলাদেশকে দেওয়া হয়। বলা হয় যে রাজ্যে বিদ্যুৎ তৈরি হবে সে রাজ্যে অন্তত 25% বিদ্যুৎ সেই রাজ্যকে দিতে হবে, অথচ ঝাড়খণ্ডকে এতদিন 25% বিদ্যুৎ দেওয়ার কথা আদানিকে কেউ বাধ্য করতে পারেনি। অর্থাৎ আদানির জন্য নিয়ম গড়ে পিটে নেওয়া হয়েছে। গড়ে পিটে নেওয়ার পর বাংলাদেশকে আদানি যে বিদ্যুৎটা দিচ্ছিল, সে বিদ্যুৎটা কিনতে গেলে বাংলাদেশের অন্য সংস্থা, ভারতের অন্য সংস্থা থেকে যদি বিদ্যুৎ কিনতো বাংলাদেশ, তাহলে যে টাকা দিতে হতো তার 3 গুণ দাম দিতে হয় বাংলাদেশকে। এবং
বাংলাদেশ এর আগে যত টাকা দিয়ে বিদ্যুৎ কিন্তু তার 1.5 গুণ দাম দিতে হয় বাংলাদেশকে। উপনিবেশ হলে এরম হয়, দাদন প্রথার মতো তাকে বাধ্য করা হয়েছে ওটা কিনতে। কে করেছেন? হাসিনা। 2015-তে নরেন্দ্র মোদী বাংলাদেশে যান, তারপরেই বলা হয় যে আমাদের মধ্যে বিদ্যুৎ চুক্তি হতে পারে, ডেলি স্টারে প্রতিবেদন বেরোয় এবং সেই বিদ্যুৎ চুক্তি ক্রমে এই রূপ নেয় এবং বাংলাদেশকে এই বিদ্যুৎ কিনতে গিলতে বাধ্য করা হয়। ভেবে দেখুন, সেই বিদ্যুতের কয়লাটা আসে অস্ট্রেলিয়া থেকে, সেই বিদ্যুৎ ভারতের অন্য পার্টির থেকে কিনলে বাংলাদেশে 3 ভাগ কম দাম লাগতো, 3 গুণ দামে কিনতে হয়। হ্যাঁ, এই অবস্থায় বাংলাদেশের একটা বিপুল বিদ্যুৎ বকেয়া হয়েছে। বাংলাদেশ এর আগেও হাসিনার আমলেও বারবার কথা উঠেছিল, আমরাই এটা নিয়ে কথা বলেছি যে এই বিদ্যুৎ চুক্তিটাকে খতিয়ে দেখা উচিত, এখানে বাংলাদেশের স্বার্থ কীভাবে ক্ষুণ্ণ হচ্ছে সেটা দেখা উচিত, কীভাবে আদানিকে চাপিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশের মানুষের উপর। এই বিদ্যুৎ বিলটা তো সাধারণ মানুষকে দিতে হবে, তার মানে বাংলাদেশের সাধারণ মানুষের উপর একটা আদানি চাপিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হাসিনা এবং নরেন্দ্র মোদী 2015-তে যে মিট করে তারপরই এটা হয়, $2.5 বিলিয়ন একটা বিনিয়োগ হয়। হ্যাঁ, এবং ভারতবর্ষে গোড্ডায় এটা হয়েই ছিল বাংলাদেশকে এই বিদ্যুৎটাকে সাপ্লাই করার জন্য। এবং এখন বাংলাদেশের অবস্থা হচ্ছে, বাংলাদেশ এই চুক্তিটা অবিলম্বে বাতিল করতে চায় এবং এই চুক্তিটা পুনর্বিশ্লেষণ করতে চায়, পুনর্মূল্যায়ন করতে চায় যে কীভাবে এটা বাংলাদেশকে ক্ষতি করা হয়েছে। প্রশ্ন হলো, এখন কি এই ভার্নারেবল বাংলাদেশে চট্টগ্রাম এমন একটা জায়গা, চট্টগ্রামে একটা পোর্ট রয়েছে, মনে রাখতে হবে এই নরেন্দ্র মোদী সরকারই শ্রীলঙ্কায় কলম্বো পোর্টটা আদানিকে পাইয়ে দিয়েছে। চট্টগ্রাম পোর্টে বিদেশি শক্তির আগমন নিয়ে অনেক প্রশ্ন উঠছে, অনেক যে এটা কি বেসরকারি সংস্থার দখলে যাবে। তাহলে প্রশ্নটা হলো, এক, যে এই চট্টগ্রামের পোর্টটা কি আসলে ঘুরিয়ে আদানি গোষ্ঠীকে পাইয়ে দিতে চায় আমাদের দেশের বিভিন্ন স্বার্থগোষ্ঠীগুলো? সেই জন্য গোড্ডার বিদ্যুৎটা বাংলাদেশে যাচ্ছিল, একরকমভাবে আদানিকে চাপিয়ে দেওয়া হয়েছে, এক ধরনের উপনিবেশ বিস্তার হয়েছে। এবার কি চট্টগ্রাম বন্দরের উপর আদানিকে চাপিয়ে দেওয়ার একটা ইচ্ছা রয়েছে, সেই জন্য ঘুরিয়ে এই কথাটা বলা হচ্ছে? এক। দুই, মনে রাখতে হবে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের শেষ সীমা, কক্সবাজারের ওখান থেকে সমুদ্র শুরু হয়ে যাচ্ছে। এই সমুদ্রটা চীন এবং আমেরিকার সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? আমেরিকা জানে যদি চীনের সঙ্গে তার যুদ্ধ লাগে তাহলে ওইখানে তাকে বেস করতে হবে, আর চীন জানে ওই সমুদ্রটা ফাঁকা থাকলে তার ব্যবসা করতে, ওই সমুদ্রটা না থাকলে তাকে ঘুরপথে মালপত্র পাঠাতে হবে, কাজে ওই সমুদ্রপথটা তার প্রয়োজন। এখন চট্টগ্রামটা আমাদের দখলে এলেও আসতে পারে, চট্টগ্রামে আমাদের একজন আদানি গেলেও যেতে পারে, চট্টগ্রামটা আমরা নিয়ে নিতে পারি, চট্টগ্রাম তো আমাদেরই হতে পারে। এইটা বলার মাধ্যমে বাইডেনকে কি একটা বার্তা দেওয়া হচ্ছে যে আমরা 3 ভাই বোন এই সাম্রাজ্যটায় আবার নতুন করে একটা নতুন ন্যারেটিভ বুনবো এবং এই সাম্রাজ্যটা বিস্তার করব এবং নয়া উপনিবেশ তৈরি হবে? এইটা কি হচ্ছে? এটা ভাবা প্রয়োজন।